যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই প্ল্যাটফর্ম ছেড়েছেন, মুখপাত্র যিনি ছিলেন উমামা ফাতেমা তিনি ছেড়েছেন, এবং তিনি এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যারা আসলে আন্দোলনে সম্মুখ সারিতে যাদের অবদান, সেই প্ল্যাটফর্মটা নিয়ে বলছে এখানে নোংরামি চলছে, এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তার বড় একটা পোস্ট দিয়েছেন। আসলে এনসিপি নিয়ে কি আপনাদের কোনো একটু মন্তব্য আছে যে দলটি আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছে? এর মধ্যে নানান রকম স্ক্যান্ডাল চলছে, পাল্টাপাল্টি অভিযোগ চলছে, কাদা ছোড়াছড়ি চলছে, যেটি উমামা ফাতেমাও বলছেন। ডাক্তার জাহেদ, আসলে দলটি কোন অবস্থায় আছে আর কোন দিকে যাচ্ছে? নতুন দল সেহেতু এটা নিয়ে একটু পর্যালোচনা জানি। জি ডাক্তার জাহেদ। নিশ্চয়ই আমি এনসিপি তে যাবো, তার আগে উমামার পোস্টে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অভিযোগ আছে। প্রথম কথাটা হচ্ছে আমরা বা তারাও অনেকেই মানে দলীয় লেজুর ভিত্তির বাইরে সংগঠনের কথা বলে। মানে আমাদের তো আরপিও তে কোনো দলের কোনো ছাত্র সংগঠন থাকতে পারে না। ছাত্রলীগ ছাত্র দল কিন্তু টেকনিক্যালি কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন না এখনো। হুম। এটাকে তারা ভ্রাতৃপ্রতিম ইত্যাদি ইত্যাদি বলে। এখন ছাত্র দল বা অন্য ছাত্র শিবির, ধরুন বুয়েট ক্যাম্পাসে এদের রাজনীতি কিন্তু নিষিদ্ধ আছে, কারণ ও দলীয় লেজুর ভিত্তিক বলা হয়। কিন্তু এনসিপি সব জায়গায় তাদের ওই বৈষম্য বিরোধীরা সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। খেয়াল করুন সমস্যাটা কোন জায়গায়। এখন ওবামার কথা মতে যদি ওরা আসলে ঘুরে ফিরে এনসিপির অ্যালায়েন্স, এটা আসলে আমরা জানি এটা আসলে এনসিপিরই একটা ওই ছাত্র দল, যেমন ওই রকমের দল লেখা হয় না কিন্তু ওরকম। এখন উমামা এই কথাটা খুব স্পষ্ট ভাবে অভিযোগ করলেন যে এক। দুই হচ্ছে উমামা কয়েকবার লিখেছেন কমিটি হচ্ছে হেয়ার রোড থেকে, মানে হেয়ার হুম। রোডে দুজন ছাত্র উপদেষ্টা থাকেন। সুতরাং সরকারেরও দুজন উপদেষ্টা এই ছাত্র সংগঠনের কমিটি বা এসবের সাথে জড়িত আছেন সরাসরি। তারা রাজনীতিতে জড়িত আছেন, এটা আসলে আমরা জানি, ভালোভাবে জানি। ওনারা কি করেন না করেন অনেক কিছু একদম খুবই হর্সেস মাউথ থেকে জানি। আমি বহুবার বলেছি এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে এই মানুষগুলো এখানে থাকা, যদিও স্টেটমেন্ট দিয়ে তারা বলেছেন তারা কোনোভাবে ইনভলভ না। তবে উমামার এই দুটো অভিযোগ কিন্তু আমাদের এতদিনের পারসেপশনকে স্ট্রেংথেন করেছে। এবং ওবামার কে আমরা দীর্ঘদিন থেকে চিনি, এই লড়াইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুখ। তার বিভিন্ন ফ্রাস্ট্রেশন যেগুলো লিখেছেন, আর অ্যাবভ অল যেটা হয়েছে যে চেতনার কথা বলি আমরা, যে স্পিরিটের কারণে এটা হয়েছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। তো এই প্রশ্নগুলোর জবাব সামনে আসতে হবে। এবার এনসিপি প্রসঙ্গে যেটা বলা সেটা হলো, আমি এনসিপি যদি লঞ্চ হয় সেদিন আমি একটা কথা বলেছিলাম যে আমি খুব খুশি হব যদি এনসিপি সফল হয়। আমার খুশি হওয়ার কারণ আছে। মানে বাংলাদেশে এখন একটা পলিটিক্যাল ভ্যাকিউম আছে। ভ্যাকিউমটা হচ্ছে এরকম যে বিএনপি বেশ লম্বা সময় ক্ষমতায় থেকে যেতে পারে ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়েও। আচ্ছা, তাহলে তার বিরোধী কে হবে? বিরোধী হওয়ার এই মুহূর্তে একটা অপশন আছে, হলো যদি সব রাইটিস্ট একত্র হয়। হুম। সব রাইটিস্ট, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, সাথে করে এই যে আহ হেফাজতে ইসলামের মধ্যে যেসব অন্যান্য কওমি ভিত্তিক রাজনৈতিক দল আছে, হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না কিন্তু অন্যদের কতগুলো রাজনৈতিক দল, সবাই যদি একত্র হয় আস্তে আস্তে তারা একটা শক্তি হিসাবে দাঁড়ানোর সম্ভাবনা আছে। তারা একত্র হতে পারবে না, সেটা আবার আরেক আলোচনা। আর কি অপশন আছে? আর আরেকটা অপশন আছে এই মুহূর্তে, অ্যাটলিস্ট 20% সাপোর্ট আওয়ামী লীগের আছে বলে আমি মনে করি। কোনো একদিন আওয়ামী লীগ তার নামে অথবা অন্য নামে আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে এই কোনো অপশনই পছন্দ করি। বাংলাদেশের একটা রাইটিস্ট শক্তি প্রধান বিরোধী দল হয়ে দাঁড়াবে, আল নেভার টেক দ্যাট। এটা আমার, আমি একজন সেন্ট্রিস্ট মানুষ হিসাবে আমার ব্যক্তিগত চাওয়া। এই জায়গায় যদি এনসিপি আসলে দাঁড়াতে পারতো রাজনীতিটা নিয়ে, আমার খুব ভালো লাগতো। যে একটা, তাদের তো সেই গ্রাউন্ড ছিল, সেই লঞ্চিং প্যাড ছিল। কিন্তু শুরু থেকেই, তাহলে ওদের লঞ্চিং এর দিন কেন আমি বললাম ওরা পারবে না? কারণ হচ্ছে এদেরকে তো আমরা আগে দেখলাম, এটা শুরুর আগে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, তারা তারপরে নাগরিক কমিটি করেছিলেন। সেখানে থেকে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসতে শুরু করলো যে তারা রাজনৈতিক দল বা সংগঠন করার চাইতে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার, এই প্রভাব বিস্তার কখনো কখনো মনিটারি বেনিফিট ছিল, কখনো কখনো মনিটারি বেনিফিট ছিল না, কিন্তু ওনার ওসবের মধ্যে জড়িয়ে পড়তে শুরু করলেন। ক্ষমতার কাছে গিয়ে কেউ কেউ ফর্মালি ক্ষমতায় ছিলেন, মন্ত্রী হয়ে গেছেন, কেউ কেউ বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদ তৈরি করে তাদেরকে রাখা হয়েছে। আবার অনেকে বাইরে থেকে ভীষণ রকম পাওয়ারফুল ছিলেন। ধরে আমি আপনাকে ছোট উদাহরণ দিই। তদবিরের কথা জনাব হাসনাত আব্দুল্লাহকে কিছুদিন আগে একটা টক শোতে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছেন যে এত তদবির এত তদবির করেন। আমি যদি এই প্রশ্ন করি, হাসনাত আব্দুল্লাহকে তদবির করা যায় এবং তদবির করলে কাজ হতে পারে, এই পারসেপশন কেন গেল সোসাইটিতে? উনি হুম। বলছেন যে সামান্য সময় কথা বলে একটা তদবির নিয়ে কথা বলে ফেলে। আমি জানি আমাদের সমাজে তদবিরের একটা চর্চা আছে, কিন্তু এই পার্সন, আমি বলছি না হাসরত আব্দুল এটা করছেন, কিন্তু আমি বলছি ওনার সাথে ওনার মতো অনেকেই এগুলো করছেন। এটা আমরা খুব স্পষ্ট ভাবে জানি, প্রায় বলি যে আমরা তো এই সমাজে থাকি, আমাদের চারপাশে এরা আছেন। ফলে
অন্য যত কিছুই থাকুক, একটা দল তৈরি হওয়ার মাত্রই যদি যে দেখে সে পাওয়ারের এত কাছে আছে, হুম এবং যে বয়স তাদের, এবং খুব গুরুত্বপূর্ণ কোনো ম্যাচিওর্ড মানুষও তাদের নেতৃত্বে নাই, ওনারা খুবই চমৎকার ইয়াং পিপল, কিন্তু এটা হওয়া কঠিন বাংলাদেশের মতো একটা জটিল সোসাইটিতে। আসলে এটা আমার কাছে খুবই অসম্ভবের পর্যায়ে বলে মনে হয়, এবং এই দলটার তেমন কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। আর একটা জিনিস কিন্তু বলে রাখা জরুরি, তারা তাদের পলিটিক্যাল অবস্থান এখনো না খুব ভালো ক্লিয়ার করতে পারেনি। তারা তাদেরকে মধ্যপন্থী দল একাধিকবার বলেছেন, অথচ অনেক ক্ষেত্রে আমরা দেখিনি যে তারা খুব শক্ত স্ট্যান্ড নিতে পারছেন। এদেশে হুম ধর্মের নামে যেসব ঘটনা ঘটানো হয়েছে, আমরা কোথাও দেখিনি ভালোভাবে প্রটেস্ট তারা করছেন নারীদের বিরুদ্ধে। একটা মধ্যপন্থী দল কিন্তু তার এই জায়গাগুলোতে শক্ত থাকতে হবে। নারীদের উপরে যা হয়েছে তারা খুব শক্ত প্রটেস্ট করেননি। হুম শুধু সেটা না, আমার এই জায়গাটা তো আমার হার্ট ব্রেকিং ছিল, যখন নারীদেরকে নিয়ে দেয়া কমিশনের যে রিপোর্টটা হয়, এর মধ্যে সমালোচনা করার জায়গা আছে থাকুক। হেফাজতে ইসলাম একটা সমাবেশ করে এটার বিরুদ্ধে। সেই সমাবেশে যারা হাসনাত আব্দুল্লাহ ছিলেন, তার বক্তৃতার আগে নারীদেরকে, আমি ভাষাগুলোর উচ্চারণ করতে চাই না, অকথ্য ভাষায় ইন জেনারেল গালিগালাজ করেছে ওখানে যারা কমিশনে ছিলেন। মানে আমরা তো এই সমাজ চাইনি। যেখানে হাসনাত আব্দুল্লাহ ছিলেন, উচিত ছিল তার অবস্থান ওখানে গিয়ে ঠিক করে আসা। হুম প্রচুর শোরগোল হলো, তারপর হেফাজত ইসলাম 4 দিন পর হেফাজত ইসলাম করেছে। তো এই জন্য বলছি, ওই জায়গাগুলোতে না তারা তাদের রাজনৈতিক অবস্থানটা ক্লিয়ার করতে পারছেন না। সমস্যা যেটা হয়েছে, বিভিন্ন জায়গার বিভিন্ন স্পেকট্রাম, মানে একবার বেশ এক্সট্রিম না হলেও রাইট থেকে শুরু করে লেফট বা সেন্টার হুম লেফট পর্যন্ত একটা বিরাট স্পেকট্রামের মানুষ এই দলটা তৈরি করার কারণে সে তার অবস্থানটা এখনো ক্লিয়ার করতে পারে নাই। তার রাজনীতিটা কি এটা এখন আমাদের সামনে খুব ক্লিয়ার করতে পারে নাই, সেগুলো একটা বড় সমস্যা।